দর্শক, মেলায় ঘুরতে ঘুরতে একজন লেখকের সঙ্গে দেখা হয়ে গেল, খন্দকার ফাহমিদা ফেরদৌস। প্রতি বছরই ওনার বই আসে এবং সেই নিয়ম অনুযায়ী এবছরও এসেছে। আপনার সাথে কিছু যদি একটু কথা বলি, বই লিখছেন নিয়মিত, এবছর আপনার কোন বইটি এসেছে? এবছর আমার একটি গল্প গ্রন্থ এসেছে। আমার গল্প গ্রন্থটির নাম আমি যদি আপনাকে দেখাই, এটা হলো সোনাপুর চা বাগান ও একটি হলুদ শাড়ি, একটা গল্প গ্রন্থ। এখানে 3টি গল্প আছে: সোনাপুর চা বাগান ও একটি হলুদ শাড়ি, মহুয়ার ঝুমকা, আলোকবর্ষ দূরে। কি ধরনের মানে গল্পগুলোর সাবজেক্ট আসলে একদমই হলো আমাদের যে রুটিন জীবন, আমাদের জীবন আসলে সহজ আবার কঠিনও। একটা রুটিন জীবনের মধ্যে অনেক কিছু থাকে, সুখ দুঃখ, চাওয়া পাওয়া, মানে অনেক রকমের টানাপোড়েন সব কিছু নিয়ে। তবে একটা টকবকে যুবকের কম বয়সে একটা ছেলের গল্প আছে, একজন তরুণের গল্প আছে। মহুয়ার ঝুমকা গল্পটিতে সেখানে মহুয়া নামের একটা মেয়ের গল্প আছে। মানে আমার খুব আমি মনে করি যে এটা খুব সুখপাঠ্য হবে আর কি পাঠকদের জন্য। হলুদ শাড়ির কথা বলছেন আপনার বইয়ের শিরোনামে আমি দেখতে পাচ্ছি। হলুদ শাড়ির রহস্যটি কি আসলে? রহস্যটি পাঠকরা পড়লে বুঝতে পারবেন। এখানে আসলে একটু যদি আমি বলি, একটা টকবগে একটা যুবকের তার প্রথম চাকরি হয়েছে চা বাগানে। সেখানে যাওয়ার পরে এত সবুজের ভিড়ে, এত নির্জনতার ভিড়ে কিছু কি বলবো, এটা একটা অতিপ্রাকৃতিক ঘটনা বলেন বা প্রেম বলেন, সব কিছু মিলিয়ে এটা পাঠকরা পড়লে বুঝতে পারবেন। তার মানে আসলে এটার মধ্যে রহস্য আছে। আসলেই আছে, হ্যাঁ। আচ্ছা, আমি যতটুকু জানি আপনি মূলত কবিতা লিখেন, চর্চাটা কবিতার। তাহলে গদ্যের দিকে এগোলেন, গল্প লিখলেন, এটা কি? লেখালেখিটা আসলে ঐশ্বরিক একটা ব্যাপার। আমি যেরকম কবিতা লিখে থাকি, আমি টুকটাক গল্পও লিখি, টুকটাক না আসলে লিখি। আর যেহেতু লেখাটা আসে, তো যখন গল্প আসে গল্প লিখি। আচ্ছা, কবিতার বই মোট কয়টি? কবিতার কাব্যগ্রন্থ একটি আসছে, আর আমার অনেক কবিতা লেখা আছে যেগুলো আমি যদি আনতে চাই তাহলে ইনশাল্লাহ 2টা বই করা যাবে আর কি। এখন পর্যন্ত মোট প্রকাশিত গ্রন্থের সংখ্যা কয়টি? 3টি। হ্যাঁ। ব্যক্তি জীবনে আপনি কি করেন? ব্যক্তি জীবনে আমি একজন ব্যাংকার। ব্যাংকে চাকরি করেন। ব্যাংকের চাকরি তো খুব কঠিন একটি কাজ এবং সময় সাপেক্ষ কাজ। ব্যাংকে চাকরি করেন, নিজে সংসার করেন এবং তারপর লেখালেখি করেন, কিভাবে ব্যালেন্স করেন? আচ্ছা, এটা হলো ওই যে একটা ব্যাপার আছে না, 25 বছর ধরে চাকরি করি, সংসার করি, আমার কাছে মনে হয় অভ্যাস হয়ে গেছে, এটা একটা ব্যাপার। আর ওই যে বললাম যে লেখালেখি ব্যাপারটা ঐশ্বরিক, সেটা আসলে অটোমেটিক আসে। আমি এখানে একটু শেয়ার করতে পারি। আমি গত বছর এক মাসের জন্য আমি আমেরিকা গিয়েছিলাম। সেখানে এমনও হয়েছে যে আমি মেট্রোতে, ওদের যে মেট্রো, সেখানে উঠতে উঠতে আমার হাজব্যান্ড আর ছেলে মিলে ব্যাগ টেক আনতে আনতে আমি যেহেতু ভয়েস করে আমরা লিখি, এখন নোটপ্যাডে লিখে ফেলেছি। তো এরকম হয় আর কি। বা যে আমার অফিস মতিঝিল, বাসা বসুন্ধরা, যাওয়া আসার যে লম্বা যাতায়াতের সময়, ওইটুকুন সময় আমি লেখালেখিতে থাকি, একটা নিজের মতো ভালো সময়ের মধ্যে থাকি আর কি। আচ্ছা, তার মানে ব্যালেন্সের তো আরও কিছু কৌশল থাকে, কিছু রহস্য থাকে, অনেক কিছু নিয়ে করছেন, একসাথে অনেকগুলো কাজ করছেন। আমার মনে হয় সিক্রেটটা, বিশেষ সিক্রেটটা হলো সদিচ্ছা। আমার যেহেতু আসলে এগুলো তো খুব প্যাশন, লেখালেখিটা তো খুব প্যাশন। এটা আপনার যখন লেখা আসবে, কিলবিল করতে থাকবে, আপনি না লিখলে আপনার খারাপ লাগবে। হ্যাঁ, আমার এরকমও হয় যে আমি অজু করছি, সেখানে কবিতা আসতেছে, তাড়াতাড়ি করে নামাজে দাঁড়ানোর আগে আমি হয়তো নোটপ্যাডে লিখছি। বা হয়তো অফিস থেকে চলে আসবো, ঠিক ওই মুহূর্তে মনে হচ্ছে আচ্ছা এটা লেখা দরকার, আমি হয়তো লিখছি। রাস্তা পার হচ্ছি, তখনও মাথার মধ্যে দৌড়ায়। আচ্ছা, যখন যেটা আসে তাৎক্ষণিক আর আমাদের তো আসলে এখন কলম লাগে না, আমরা সবাই বেশিরভাগ আমরা যারা এখন লেখালেখি করি নোটপ্যাডে লিখি এবং ভয়েস রেকর্ড করে। হ্যাঁ, এটা সহজ করে দিয়েছে আর কি। কবিতা লিখেন, গল্প লিখেন, আরও নিশ্চয়ই অনেক কিছু লেখালেখির সঙ্গে জড়িত। এই লেখা নিয়ে কোনো আলাদা স্মৃতি আছে যেটা খুব আলোড়িত করে আপনাকে? আলাদা স্মৃতি যেটা হলো, আমরা তো এখন আসলে নতুন লেখক, তো এখন যেটা ভালো লাগে, এখানে আমি আমার একটা গ্রুপের কথা বলতে পারি। আমাদের একটা 23,000 জনের একটা গ্রুপ আছে, সারা বাংলা 91। সেখানে আমাদের বড় বড় প্রোগ্রাম হয়, 1200-1500 লোকের প্রোগ্রাম হয়। ওখানে গেলে দেখি অনেক মানুষজন আছে যারা ঢাকার বাইরে, আমি চিনি না, দৌড়ে আসে, ফাহমিদা তুমি তো কবিতা লেখো, তোমার কবিতা শুনি পড়ি। এটা খুব আলোড়িত করে। তাছাড়া কিছুদিন আগে একটা হয়েছিল মেট্রোতে, একজন দৌড়ে এসে আমাকে বলছে কাজী। তা আমি বললাম আমি কাজীর, আমি খন্দকার। পরে বলতেছে আপনি তো লিখেন, আপনি তো আবৃত্তি করেন। আমি বলছি হ্যাঁ। এইগুলো খুব ভালো লাগে, আসলে খুব ভালো লাগার ব্যাপার। এবারের বইটি আপনার নতুন এসেছে এবং এই বইয়েরও একটু রহস্য আছে। হ্যাঁ, আমরা চাই বইয়ের রহস্যটুকু পাঠক পড়ে উদ্ধার করুন। কিন্তু আপনার আগেও যে কবিতা আছে, এখনো আপনার কবিতা আছে, এই কবিতাগুলোর মধ্যে থেকে একটু যদি আমাদেরকে একটু শোনাতেন। আচ্ছা, একটু চেষ্টা করি। অনেক আওয়াজ, তারপরে আমি একটু চেষ্টা করি। এই যে তুমি কথায় কথায় আমাকে বলো,
আমি বদলে গেছি? দেখা হলে বলো, অরুণিমা এত কঠিন হলে কবে থেকে, এমন গম্ভীর হলে কি করে? তোমার এত প্রশ্নের বেড়াজালে আমি উত্তর হারাই, চুপ হয়ে থাকি। মনে মনে ভাবি, তুমি কি ভুলেছ সব আমাদের শত কথা, অহেতুক কলরব? যখন থেকে তুমি আমাকে এড়িয়ে চলো, তখন থেকেই তো আমি বুনো ফুল অযত্নে পাহাড়ের ঢালে ফুটি। এখন আমি আর বিরহ শোকে কাঁদি না, শুধু ঝর্ণা যখন বয়ে চলে পাহাড়ের বুক চিরে অচেনা পথের পানে, আমি তার জল হয়ে ভেসে যাই তার সাথে। পাথরের বুক চিরে হয়ে যাই নদী, অপেক্ষায় থাকি সেই নদীতে পাল তোলা নৌকা হয়ে কোনো দিন তুমি আবার ফিরে আসো যদি। আমায় বলো, কিরে আগের মতো খিলখিলিয়ে হাসিস না কেন? মনে মনে ভাবি, আহা, আমি কি আর আগের আমি আছি যে কারণ ছাড়া অকারণে হাসাহাসি করে কিংসুক সৌরভ ছড়াবো মিছেমিছি? তোমার স্পর্শের উত্তাপে এখন আমি আর পড়ি না, শুধু আগুনের উত্তাপে মোমবাতি হয়ে জ্বলি। এখন আমি নিজের সুবাস ভুলে আপন আকার ছেড়ে নতুন আকারে ধরি। এখন আমি পাহাড়, খরস্রোতা নদী, এখন আমি সূর্য, দিবালকের মতো স্বচ্ছ, অবাঞ্ছিত কোনো বনফুল, অগ্নিঝরা বসন্ত, অথবা কোকিলের আহাজারে। রাশেদ চৌধুরী, আপনি লেখালেখি করেন মূলত বাংলা ভাষা নিয়ে। বাংলা ভাষার কোন অংশটাকে আপনি মূলত সবচেয়ে প্রাধান্য দিয়ে কাজ, আপনি বাংলা ভাষার কোন অংশটাকে ফোকাস করে লেখালেখি করেন? অনেক ধন্যবাদ। আমি মূলত বানান এবং উচ্চারণ, এই বানান এবং উচ্চারণ বিষয়ে আমি গবেষণা করি এবং এই দুটো বিষয় নিয়েই আমি লেখালেখি করি। এ পর্যন্ত আমার এই বিষয়টিতে 4টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আমি মনে করি যে আসলে প্রমিত বাংলায় আমরা সকলেই কথা বলতে চাই, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের অনেক শিক্ষিত লোকের বেলায় আমরা দেখি যে উচ্চারণগত ত্রুটি আমাদের রয়েছে। এই উচ্চারণগত ত্রুটি আমরা সকলেই এটা শুদ্ধ করতে চাই, কিন্তু কিভাবে করব এই বিষয়টি অনেকের জানা থাকে না। সেই ক্ষেত্রে আমাদের যদি সহজ ভাষায় উচ্চারণ বিষয়ক বই আমাদের কাছে থাকে, তাহলে আমাদের উচ্চারণটি আমরা শুদ্ধ করতে পারি, চর্চা করে আমরা সেটি ভালো করতে পারি। আপনার এবার যে বইটি এসেছে ওটার নাম কি? এবছর আমার প্রকাশিত গ্রন্থটি বাংলা বানানের অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। এখানে মূলত এটা একটা বানান বিষয়ক বই। এর আগের যে বইগুলো আছে তার মধ্যে রয়েছে বাংলা বানানের নিয়মকানুন, বাংলা উচ্চারণের নিয়মকানুন, এবং আরেকটি গ্রন্থ আছে বাংলা বানান কি লিখব কেন লিখব। তো আসলে আমরা সকলেই শুদ্ধ বানানে লিখতে চাই, কিন্তু আমাদের যে ভুলগুলো হয়, আমার কাছে মনে হয় একজন লেখক হিসেবে, পাশাপাশি আমি একজন শিক্ষক, আমি ঢাকা কলেজে বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছি। তো একজন শিক্ষক হিসেবে, একজন লেখক হিসেবে, বিশেষ কর্মকর্তা হিসেবে শ্রেণীকক্ষে পাঠ দিতে গিয়ে আমি যেটা দেখেছি আমার শিক্ষার্থীদের কাছে, অনেক ক্ষেত্রে বানানে যে ত্রুটিগুলো হচ্ছে, আমাদের ছাত্রীরা, আমাদের পেশাজীবী লোকজন সকলে আমরা শুদ্ধ বানানে লিখতে চাই, কিন্তু আমাদের কাছে সহায়ক গ্রন্থের অভাব রয়েছে। বানান বিষয়ক সহজে বিশ্লেষণ করে দেয়া যে সহায়ক গ্রন্থ, সেটির অভাব রয়েছে। তো এই গ্রন্থ যদি একজনের কাছে, যে কোনো মানুষের কাছে থাকে, তাহলে আমি মনে করি সে বানানের সূত্রগুলো সহজে শিখতে পারবে, জানতে পারবে এবং তার শুদ্ধ বানানে সে প্রয়োগ করতে পারবে। যে বিষয়টি নিয়ে আপনি চর্চা করেন সেটি ঠিক গতানুগতিক নয়, একটু অন্যরকম, যদিও আপনার মূল বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আপনি যেহেতু বাংলাতেই কাজ করছেন, অধ্যাপনা করছেন, এটা সাড়া কেমন পাচ্ছেন, মানুষের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন ওইগুলোর বিষয়ে? আমি যথেষ্ট সাড়া পাচ্ছি এবং আমি মনে করছি যে মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে শুদ্ধ বানানে, তারা লিখতে চায়। ছাত্রদের শিক্ষা জীবনে সাফল্য অর্জনের জন্য যেমন শুদ্ধ বানানে লেখা প্রয়োজন, ঠিক তেমনি যারা পেশাজীবী আছেন তাদের পেশাগত জীবনে সাফল্য অর্জনের জন্য শুদ্ধ বানানে লেখা প্রয়োজন। মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে।
তবে এই গ্রন্থগুলো মানুষের হাতে যেতে হবে এবং আমাদের যে গ্রন্থ বাংলা বানানের নিয়মকানুন, এটার সবচেয়ে আকর্ষণীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সহজ বিশ্লেষণে এখানে বানান শিক্ষার যেই বানান রীতিটি, এটা খুব সহজে ব্যাখ্যা করা হয়েছে। যেহেতু আমি একজন শিক্ষক, সেজন্য আমি আমার দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতায় এই বানান বিধিটিকে অত্যন্ত সহজ পাঠ্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছি। তো আমি মনে করি যে এই বইগুলো যদি বানান রীতির বইটি এবং উচ্চারণ রীতির বই, এই বইগুলো মানুষের হাতে যদি থাকে, সেই মানুষটি অবশ্যই তার বানান এবং উচ্চারণ অনেকটাই শুদ্ধ হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আপনাদের চ্যানেলের যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মেঘদূত প্রকাশন স্টল নম্বর 6 এবং 7 আমাদের এই স্টলে এই বইগুলো পাওয়া যাচ্ছে। সকলকে আমন্ত্রণ থাকলো।